Good morning to everyone. Today we are going to learn about entropy change in an irreversible process. That means how much an entropy will be changed during a irreversible process and what are the physical significance of entropy. Actually, what does it mean by the entropy term and what is the physical significance? আসলে আমরা শুধু মাঝে মধ্যেই বলি যে এন্ট্রপি এন্ট্রপি আসলে এই এন্ট্রপিটা আসলে কি বোঝায় মানে সেটা ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি যে আসলে ফিজিক্যাল স্টেটটা আমরা কিভাবে বুঝতে পারি যে এন্ট্রপির ভ্যালুটা যদি আমরা জানি সেক্ষেত্রে আমরা এখান থেকে ওইটা কি লিকুইড থাকবে না সলিড থাকবে না আসলে কোন স্টেটে আছে সেটা আমরা এখান থেকে একটু বোঝার চেষ্টা করব and then will calculate or we will determine some derivation entropy change for an ideal gas. This is a few different steps. We have maybe 2 or 3 steps and সাথে আরো দুইটা তিনটা কেস স্টাডি আছে তো সেক্ষেত্রে এটা একটু বড় বাট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন খুব ডিফিকাল্ট না বাট একটু লং তারপরেও আমরা শিখব কারণ আমাদের এগুলো দরকার আছে সো let's start from the entropy change in an irreversible process. So irreversible process এবং reversible process আমরা কার্নোট সাইকেলের কথা যখন পড়েছিলাম লাস্ট ক্লাসগুলোতে সেখানে দেখেছি যে মানে কার্নোট সাইকেল হয় কি যে একটা ইনিশিয়াল পয়েন্টে শুরু হয় এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারে সেই টেম্পারেচারটা হলো আমরা যেভাবে বলেছি যে রিজার্ভারের টেম্পারেচার সেটা ছিল T2 এবং ফাইনাল টেম্পারেচার যেটা সিঙ্কের টেম্পারেচার সেই টেম্পারেচারটাকে আমরা T1 তার মানে এই যে ইঞ্জিনটা টোটাল কাজ করছে T2 থেকে T1 এর মধ্যে যে হিট অ্যাবজর্ব করছে the engine is converting this heat into work but it cannot convert into 100% work just a percent of the amount of heat absorbed so যে পরিমাণ কাজ ও সম্পন্ন করছে সেইখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করেছি তাহলে সেই এফিসিয়েন্সিটা আমরা দেখেছি যে কখনোই এটা 100% বা 1 হয় না যে এফিসিয়েন্সি আমরা যে পরিমাণ হিট দেই না কেন সেই হিট কখনো মানে 100% কাজে কনভার্ট হয় না তাহলে সেগুলো আমরা ক্যালকুলেশন করে দেখেছি লাস্ট ক্লাসে তাহলে এখন দেখি একটু যে দ্য এফিসিয়েন্সি অফ অ্যান ইরিভার্সিবল কার্নোট সাইকেল মানে রিভার্সিবল কার্নোট সাইকেলেই আমরা 100% এফিসিয়েন্সি পাইনি তাহলে ইরিভার্সিবল প্রসেস দ্যাট ইজ নট পসিবল অ্যাট অল মানে রিভার্সিবল প্রসেসে আমরা ক্যালকুলেট করে দেখেছি সেখানেও কিন্তু যে তার এফিসিয়েন্সি 100% হয় না কারণ T2 এবং T1 এই দুইটার ডিফারেন্স মানে T1 এর ভ্যালুটা যদি 0 হয় ঠিক তখনই কেবল আমরা এফিসিয়েন্সি 100% পেতে পারি বাট কোনো ইঞ্জিন বা কোনো সিস্টেম আজ পর্যন্ত হয়নি যেখান থেকে আমরা T2 এবং T1 মানে দ্যাট মিন্স T2 আর T1 এর ডিফারেন্সটা এত ক্লোজ টু 0 সরি মানে এত বড় ডিফারেন্স তার মানে T2 এবং T1টা আসলে 0 হয় না মানে মিনিমাম কিছু একটা হিট ছেড়ে দেয় যে কারণে তার টেম্পারেচারটা থাকে সো তাহলে রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রেই কিন্তু আমরা কখনো সেটা 100% পাইনি তো ডেফিনেটলি the efficiency of an irreversible Carnot cycle is always less than that of a reversible one তাহলে রিভার্সিবল ওয়ানের যতটা আমরা এক্সপেক্ট করছি রিভার্সিবল সিস্টেমটাও কিন্তু একটা ইমাজিনারি সিস্টেম যে কারণে আমাদের বাস্তবে কিন্তু সবগুলোই রিভার্সিবল প্রসেস তাহলে সেই কারণে আমরা রিভার্সিবল যেটা ইমাজিনারি ধরে নিছি সেখানে আমরা 100% অ্যাকুরেসি দেখাতে পাচ্ছি না তাহলে ইরিভার্সিবল প্রসেসগুলো দ্যাট ইজ আউট অফ ইমাজিনেশন সো এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে the efficiency of an irreversible Carnot cycle is always less than that of a reversible one operating between the same two temperatures আজকে কিন্তু এখনো আমার অ্যাটেন্ডেন্স 16 মানে আমি সহ 16 এই যে এখন বাড়ছে তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে 5 মিনিটের পরে কিন্তু আমি আর অ্যাটেন্ডেন্স দিব না তাহলে সেভাবে তোমরা থাকো যে ক্লাস করবা ক্লাস করার জন্য আপাতত আমি করছি না মানে আটকাচ্ছি না কিন্তু ক্লাসে অ্যাটেন্ডেন্স পাবা না তাহলে এখন এই যে ইকুয়েশনটা দাঁড়ালো কি তাহলে the Carnot cycle is always less than that the reversible irreversible এর যে এফিসিয়েন্সি রিভার্সিবল এর এফিসিয়েন্সি কিন্তু তার থেকে কম তাহলে Q2 minus Q1 by Q2 is less than T2 minus T1 by T2 where
Q2 is the heat absorbed at temperature T2 and Q1 is the heat returned at T1. তাহলে T2 টেম্পারেচারে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করে Q1 আর Q2 সরি T2 টেম্পারেচারে যে পরিমাণ হিট অ্যাবজর্ব করে তা হলো Q2 আর Q1 হলো যে টেম্পারেচার T1 টেম্পারেচারে অথবা সিঙ্কের টেম্পারেচারে যে হিটটা ছেড়ে দেয়। তাহলে Q2 by T2 minus Q2 by T2 minus Q1 by T1 এটা 0 থেকে ছোট। তাহলে এই যে এফিসিয়েন্সিটা, ইন আদার ওয়ার্ডস dQ by T, যে আমরা যে পরিমাণ তাপ দিচ্ছি মানে যে পরিমাণ তাপ অ্যাবজর্ব হচ্ছে ডিভাইড বাই T at certain temperature for an irreversible cycle is always less than 0। যে এই যে ইন্টিগ্রেশন টার্মটা dQ by dt মানে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি এটাকে স্মল স্টেপে ডিফারেন্সিয়েট করে ডিভাইড করে ইন্টিগ্রেট করা হয়, তাহলে ইরিভার্সিবল সিস্টেমের ক্ষেত্রে সবসময় কি হবে, এটার এফিসিয়েন্সিটা সবসময় লেস দেন 0 and the entropy of the final state is always greater than that of the initial state। তাহলে ফাইনাল স্টেটের এন্ট্রপিটা সবসময় বেশি হবে। as most of the process going on in nature are spontaneous and irreversible, মানে দুনিয়ার যত কিছু আমরা দেখি না কেন যে স্পন্টেনিয়াস প্রসেসগুলো সেটা কি বেশিরভাগ ক্ষেত্রেই যে ইরিভার্সিবল। যে আমরা চাল থেকে রান্না করে ভাত বানাই, এটা আমরা হিট দিয়ে করছি, কিন্তু তুমি যদি ওই ভাতটাকে বলেছিলাম যে ভাত যে যদি আমরা রেখে দেই মানে খোলা বাতাসে রেখে দেই, তাহলে অটোমেটিক্যালি কি হবে, এটা শুকিয়ে 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 এর ভিতরে যে ময়েশ্চার ছিল সেই ময়েশ্চারটা বাইরে বের হয়ে যাবে এবং একদম প্রায় যদি তুমি চালটা মানে খুব এক্স্যাক্টলি সিমিলার হবে না, হয়তো বা কালারটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু মোটামুটি প্রায় একই রকমই অবস্থায় ফিরে পাবা। তাহলে এটা রিভার্সিবল প্রসেস বলা যায় না, কারণ আমরা যদি বলি যে হ্যাঁ হিট দিয়ে আমরা ওটাকে রাইস মানে চালটাকে ভাত বানাইছি, ভাত বানানোর পরে সেটাকে আবার তুমি ওই এনভায়রনমেন্টে রেখে দিলা, তাহলে এটা আবার চাল হয়ে গেল, তাহলে মোরলেস ইট ইজ রিভার্সিবল বাট নট 100% অ্যাকুরেট। তো সেই ক্ষেত্রে দুনিয়াতে যে প্রসেসগুলো, তবে তুমি কিন্তু সরাসরি চালটাকে এই যে খোলা বাতাসে রেখে দিলে এটা ভাত তৈরি হবে না। তাহলে আমরা যে এখানে বলি একটা প্রসেস কিন্তু আমরা এটাকে বলছি মানে স্পন্টেনিয়াস। যেমন ভাতটাকে তুমি রেখে দিলে খোলা বাতাসে, সেক্ষেত্রে ময়েশ্চার রিমুভ হয়ে হয়ে এটা চাল হলো, তাহলে এই যে প্রসেসটা এটাকে আমরা একটা স্পন্টেনিয়াস প্রসেস বলতে পারি। অথবা এই যে আরো কতগুলো এক্সাম্পল আমরা দিয়েছিলাম, সে পানিকে বাষ্প তৈরি করা অথবা পানি ইভাপোরেট করা, তারপরে আইসকে মেল্ট করা, তো এই যে কতগুলো প্রসেস আছে, এই প্রসেসগুলো হলো স্পন্টেনিয়াস প্রসেস এবং এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইরিভার্সিবল প্রসেস। তাহলে এই স্পন্টেনিয়াস প্রসেস, ইরিভার্সিবল প্রসেস এবং তার পিছনে যে কারণটা আমরা বলেছি যে মোস্ট অফ দ্য always the entropy increases because all the molecules try to be deorganized। মোস্টলি যদি অর্গানাইজড ওয়েতে থাকে তার থেকে ডিঅর্গানাইজড ওয়েতে থাকতে এটার এনার্জিটা মানে হয় যে র্যান্ডমনেসটা যত বৃদ্ধি পাবে এন্ট্রপিটা তত বৃদ্ধি পাবে। তাহলে as most of the process going on in nature are spontaneous and irreversible, it has been said that the entropy of the universe always tends towards the maximum। তাহলে আসলে ইউনিভার্সের কথা আমরা কেন বলছি, ইউনিভার্সের কথাটা বলা হলো যে আমরা যে কোনো সিস্টেম কনসিডার করি না কেন, সেই সিস্টেমের যদি এন্ট্রপি বৃদ্ধি পেতে থাকে, তাহলে দ্য ইউনিভার্স ইজ কম্পোজড অফ মিলিয়নস অফ সাবস্টেন্সেস অর মিলিয়নস অফ সিস্টেমস হোয়াট উই আর কনসিডারিং। তাহলে ওভারঅল দ্য এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ ইনক্রিজিং। মানে কোনো একটা সিস্টেমের যদি এন্ট্রপি বৃদ্ধি পেতে থাকে, definitely all other systems have the entropy in increasing order, therefore the entropy of the universe will increase। সো এইটা হলো আমাদের এখান থেকে এন্ট্রপি চেঞ্জ ইন অ্যান ইরিভার্সিবল প্রসেস যেটা দেখলাম। এরপরে আমরা চলে যাই আসলে ফিজিক্যাল সিগনিফিক্যান্সটা কি। ফিজিক্যাল সিগনিফিক্যান্স বলতে আসলে একটা স্টেট যে কোনো একটা সাবস্টেন্সের এন্ট্রপির ভ্যালু যদি আমরা জানতে পারি, দেন we can consider or we can realize the
স্টেট অফ দ্য সাবস্টেন্স। মনে করো কোনো একটা সাবস্টেন্সের, আমরা যখনই বলেছিলাম যে এন্ট্রপি ইজ এ মেজার অফ ডিসঅর্ডার অর র্যান্ডমনেস অফ এ সিস্টেম। কোনো একটা সিস্টেমে তার মলিকুলগুলো, আয়নগুলো অথবা অ্যাটমগুলো অথবা যতগুলো কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট একটা আরেকটার রেসপেক্টে কতটা সুন্দর অর্ডার ওয়েতে আছে, সেটা হলো তার মানে অর্গানাইজ প্যাটার্ন। এখন এই যে তাহলে আমরা যদি অর্ডার প্যাটার্নটা বলতে পারি, তাহলে ডিসঅর্ডার প্যাটার্নটা অবশ্যই বলতে পারবো। তাহলে র্যান্ডমনেসটা কতটুকু? যার র্যান্ডমনেস যত বেশি তার এন্ট্রপিটা তত বেশি। তাহলে এই মাত্র বললাম যে দুনিয়ার সব বস্তুই কি চায়, যে তার ওই মোস্ট র্যান্ডম ওয়েতে থাকতে চায়। তাহলে অর্গানাইজড ওয়েতে সেটা থাকাটা টেন্ডেন্সিটা খুব কম, অথবা যতগুলো প্রসেস আছে র্যান্ডম মানে অর্গানাইজড ওয়েতে সাজানোর একটাই মাত্র উপায়, আর বাকি ডিসঅর্গানাইজড ওয়েতে সাজানোর হাজার হাজার মিলিয়নস অফ ওয়েস আছে। তাহলে সেক্ষেত্রে আমরা সেই যে মিলিয়নস অফ স্টেপস অর মিলিয়নস অফ ওয়েস, তার ভিতরে যদি একটা মাত্র অর্গানাইজড প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নটা থাকার পসিবিলিটি আর রেস্ট অফ দ্য মিলিয়নস, তাহলে সেই পসিবিলিটিটা অনেক বেশি। যে কারণে সাবস্টেন্সগুলো কি হয়, যে মোস্টলি ডিসঅর্গানাইজড ওয়েতে থাকে বা র্যান্ডম ওয়েতে থাকে। তাহলে এখন আমরা আরো পড়েছিলাম যে টেম্পারেচারের সাথে সাথে যে কোনো একটা সাবস্টেন্স যখন যতই টেম্পারেচার আমরা রিডিউস করি, তাহলে কি হয়, প্রথমে ভ্যাপার থেকে সেটা লিকুইড হলো, তার মানে মলিকুলগুলো আর একটু ক্লোজে আসলো, তার মানে তার ভাইব্রেশনটা ছুটাছুটি বা কাইনেটিক যে ডিসপ্লেসমেন্টটা, কাইনেটিক এনার্জি, সেটা আস্তে আস্তে একটু কমে গেলে সেক্ষেত্রে কি হবে, তার অর্ডার প্যাটার্নটা একটু ইনক্রিজ করবে। তারপরে আবার বলেছি কি, যদি এটাকে আরো টেম্পারেচার রিডিউস করা হয়, সলিড হয়ে গেলে তখন মলিকুলগুলো জায়গায় থেকে থেকে ভাইব্রেট করতে শুরু করবে, মানে জাস্ট সামান্য ভাইব্রেশন, যে হুইচ ইজ ভেরি লেসার দ্যান দ্য লিকুইড অর গ্যাস। তো সেক্ষেত্রে এই যে মলিকুলগুলো বা আয়নগুলো জায়গায় থেকে ভাইব্রেট করছে, তার মানে এখন কিন্তু আর দূরে দূরে মুভ করার কোনো সুযোগ নেই। তখন ওই যে জায়গায় থেকে ভাইব্রেশন করছে, তার জন্য ন্যূনতম একটা তার থাকবে, মানে ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা র্যান্ডমনেস বলি। তাহলে এই যে মিনিমাম একটা র্যান্ডমনেস আছে, সেটা খুবই কম। এখন যদি অবস্থা আরো এরকম হয় যে আমরা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে চলে গেলাম, তাহলে অ্যাবসলিউট জিরো মানে কি, যেখানে কোনো মলিকুলের কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, ভাইব্রেশন এনার্জি থাকবে না। তার মানে কি, দেয়ারফর the molecules or ions or the components in the system are completely in rigid structure। এটা আর নাড়াচড়ার কোনো শক্তি নাই, মানে এখন একদম কমপ্লিটলি মনে করো মলিকুলটা অর প্রত্যেকটা সিস্টেম কমপ্লিটলি ডেড, it has no movement of the molecules or no vibration, no kinetic energy। তাহলে মলিকুলগুলো বা সিস্টেমটা কমপ্লিটলি রিজিড। তাহলে সেক্ষেত্রে এটা 100% মানে অর্গানাইজড ওয়েতে আছে। তাহলে এই অ্যাবসলিউট জিরোতে তার কি হবে, র্যান্ডমনেস জিরো, অর উই ক্যান কনসিডার দ্য মোস্টলি অর্গানাইজড, দেয়ারফর দ্য এন্ট্রপি অফ দ্যাট সিস্টেম ইজ জিরো। তাহলে কোনো একটা সাবস্ট্যান্সের যদি এন্ট্রপির ভ্যালু জিরো হয়, তাহলে if you consider that or if you know the value of the entropy of a substance is zero, then you can easily consider that the substance is in its absolute temperature and definitely that will be in solid state এবং তার হবে কি, যে টেম্পারেচার জিরো। এখন যদি আমরা এরকম ভাবে চিন্তা করি, তাহলে যদি কোনো একটা সাবস্ট্যান্সের এন্ট্রপি একটা সার্টেন ভ্যালু থাকে, নির্দিষ্ট একটা ভ্যালু আছে, যে কোনো ভ্যালু হতে পারে গ্রেটার দেন জিরো, তাহলে যদি কোনো সাবস্ট্যান্সের এন্ট্রপির ভ্যালু গ্রেটার দেন জিরো, then you will consider or you will understand that the substance is in which form, sorry, the substance is more than 0 degree Celsius. The temperature of the substance should be more than 0 or absolute 0. সো সেক্ষেত্রে এখন যদি এন্ট্রপির ভ্যালুটা অনেক বেশি হয়, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে এটা লিকুইড, বা মানে প্রথমে সলিড, একটা মিনিমাম ভ্যালু সেটা সলিড। যদি এন্ট্রপিটা অনেক বেশি হয় সেক্ষেত্রে লিকুইড, যদি
মানে ম্যাক্সিমাম হয়, সেক্ষেত্রে আমরা কনসিডার করতে পারি যে সাবস্ট্যান্সটা ভ্যাপার বা গ্যাস। তাহলে এই হলো ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য এন্ট্রপি, মানে যদি কোনো সাবস্ট্যান্সের এন্ট্রপি জিরো হয় then we can consider that substance will be in absolute zero state. যদি মিনিমাম কিছু একটা ভ্যালু থাকে then that will be solid, যদি নি থাকে মিডিয়ান একটা মাঝামাঝি কোনো একটা ভ্যালু থাকে then we can consider that would be a liquid, and maximum that it can be considered as in vapor state. So আর এটাই হলো in the case of a perfect crystal the entropy is zero, যেটা আমরা বলেছি যে রিজিড কনসিডারেশন, যে যদি একটা অ্যাবসলিউট টেম্পারেচারের কথা বলি, অ্যাবসলিউট টেম্পারেচারে মলিকিউলগুলোর কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, কোনো ভাইব্রেশন এনার্জি থাকবে না, জাস্ট they will be fixed in certain place which can be considered as perfect crystal বা একদম রিজিড স্ট্রাকচার. সো ইট ইজ কমপ্লিটলি organized way, so it has no randomness of the orientation, therefore the entropy of the system will be zero, and we can consider that is the third law of the thermodynamics what we have learned in one of the previous lectures. So in case of a perfect crystal the entropy is zero, this is the third law of the thermodynamics. এখন এন্ট্রপি চেঞ্জ ফর অ্যান আইডিয়াল গ্যাস, আমরা আইডিয়াল গ্যাসের জন্য এন্ট্রপি চেঞ্জটা কিভাবে ক্যালকুলেট করি? তাহলে এন্ট্রপি ইজ এ স্টেট ফাংশন and its value depends on two of three variables, temperature, pressure, volume. এই তিনটা ভেরিয়েবলের সাথে এই এন্ট্রপিটা ভেরি করে। যদি টেম্পারেচার কম বেশি হয় সেক্ষেত্রে আমরা এন্ট্রপির কম বেশি পাবো, প্রেসারের ক্ষেত্রেও তাই, ভলিউমের ক্ষেত্রেও তাই। তাহলে লেট আস কনসিডার few cases where we can calculate the entropy change for an ideal gas. First we are considering that T and V as variables, তার মানে টেম্পারেচার এবং ভলিউম এই দুইটা আমরা ভেরিয়েবল হিসেবে চিন্তা করছি এবং প্রেসারটা এখানে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিই। তাহলে let us consider n moles of an ideal gas occupying volume V at pressure P, মানে একটা গ্যাস আছে আমাদের, সেই আইডিয়াল গ্যাস, আমরা এখানে কিন্তু আইডিয়াল গ্যাসের কথা চিন্তা করছি। তাহলে let us consider n moles of an ideal gas occupying volume V at pressure P and temperature T. তাহলে আমাদের এই সিস্টেমটা ডিফাইন করা হলো, একটা গ্যাস আমরা নিলাম আইডিয়াল গ্যাস যার ভলিউম ভি এবং প্রেসার পি এবং টেম্পারেচার টি। ইফ দ্য সিস্টেম অ্যাবজর্বস dq রিভার্সিবল, মানে এত পরিমাণ হিট যদি অ্যাবজর্ব করে রিভার্সিবলি, আমরা কি বলেছি টেম্পারেচার এবং কি আছে ভলিউম, এটা হবে কি ভেরিয়েবল, টেম্পারেচারও চেঞ্জ হতে পারবে এবং ভলিউম ভেরি করতে পারবে। তাহলে সেক্ষেত্রে if the system absorbs dq reversible heat reversibly, that means then increase in entropy is given by ds equal dq reverse by t, ds equal dq by dt, dq by t। এটা হলো আমাদের সিম্পল ইকুয়েশন যেটা আমরা এন্ট্রপি চেঞ্জের ইকুয়েশন হিসেবে পেয়েছি। তাহলে এখন যেহেতু আমাদের এত পরিমাণ হিট অ্যাবজর্ব করছে at t temperature, then change in entropy will be dq by t। এখন আমরা ফার্স্ট ল থেকে জানি কি, অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স dq ইকুয়াল de প্লাস pdv। কার থেকে নয়েজ আসছে, মিউট করো। হ্যাঁ, তাহলে ds ইকুয়াল dq, তারপর dq বাই t এটা। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা যা জেনেছি dq রিভার্সিবল, দ্যাট মিন্স এটা রিভার্সিবল আমাদের হতে হবে এমন না, জাস্ট আমরা এটাকে সিগনিফিক্যান্ট করার জন্য এই যে dq রিভার্স বলেছি। তো সেক্ষেত্রে আমরা জানি কি dq ইকুয়াল de প্লাস pdv, এটা ফার্স্ট ল থেকে জেনেছি। তাহলে অথবা আমরা এটাকে এইভাবে লিখেছিলাম de ইকুয়াল dq মাইনাস pdv এরকম করে। তাহলে আমাদের এখন দরকার হলো dq, তাহলে এই যে dq এই রিভার্স dq রিভার্স ইকুয়াল de প্লাস pdv। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখন এই ইকুয়েশনে বসিয়ে দিই de প্লাস pdv,
তাহলে ds ইকুয়াল dq বাই t, এই ভ্যালুটা বসিয়ে দিলে de প্লাস pdv বাই t, ds ইকুয়াল দেখো ds ইকুয়াল de প্লাস pdv বাই t। এখন আমরা আবার জানি কি pv ইকুয়াল nRT, তাহলে p এর ভ্যালুটাকে লিখতে পারি কি p এর ইকুয়াল n বাই v RT, সিম্পল। আবার de ইকুয়াল ncv dt, তাহলে de ইকুয়াল ncv বাই ncv dt, এটা আমাদের আরেকটা ওই ইসের ফর্মুলা, de বাই dt সমান ncv এরকম যে ফর্মুলা আছে সেই ফর্মুলা থেকে আমরা এটা জানি। তাহলে এই দুইটা টার্ম এখান থেকে de এর ভ্যালুটা আমরা এখানে বসাবো আর p এর ভ্যালুটা এখানে বসাবো। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়ায়, where Cv is the molar heat capacity at constant volume and substituting this value in equation 2, এই ইকুয়েশন আমরা বসিয়ে দেই। তাহলে ds ইকুয়াল এই যে n বাই v RT, এটা বসিয়ে দিলাম, এই যে n বাই v RT, আর de ইকুয়াল ncv dt, ncv dt, দুইটা ভ্যালু জাস্ট আমরা পুট করে দিলাম। এরপরে এখন কি দাঁড়ায়, এই টিটাকে আমরা, এই টিটা তো দুইটারই নিচে আছে, তাহলে সেক্ষেত্রে এইটাই ডিভাইড করে দেই আর এই পার্টটার সাথেও দিয়ে দিই। তাহলে এখন কি হলো ncv dt ডিভাইড বাই t, আর এই টার্মের সাথে চলে যাবে nv rt dv, তাহলে এই t এবং এই t ক্যান্সেল হয়ে যায়। আর এখানে কি আছে, এখানে আমাদের যেভাবে ছিল ncv dt বাই t, তাহলে এই টি টার্মটা আর এই টি টার্মটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো শুধু আমাদের ncv dt বাই t, আর এখানে থাকবে কি n বাই n r t, তো ক্যান্সেল হয়ে গেল n r, তারপরে dv বাই v, তাহলে n r dv বাই v। তাহলে এখন এই যে ds, তারপরে dt বাই t এবং dv বাই v, এই যে যে টার্মগুলো আছে এই প্রত্যেকটা টার্মকে যদি আমাদের এই যে লিমিট, এন্ট্রপি চেঞ্জের লিমিট S1 থেকে S2, এটা একটা লিমিট, যদি আমরা টেম্পারেচার T2 থেকে T1 এ যাই তাহলে আমাদের টেম্পারেচারের লিমিট হয় কি T2 থেকে T1 আর V2 থেকে V1 এই ভলিউমটা। তাহলে এই রেঞ্জের মধ্যে এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে দেখো ইন্টিগ্রেটিং বিটুইন দ্য লিমিট, প্রত্যেকটা যে আমাদের টার্মগুলো আছে এন্ট্রপি, তাহলে এন্ট্রপিটা যখন আমরা টেম্পারেচার চেঞ্জ করি T2 থেকে T1, সেক্ষেত্রে কি হয় এন্ট্রপিটা S2 থেকে S1 হয়। তাহলে সেই রেঞ্জের মধ্যে আমরা এই ইকুয়েশনটাকে, প্রিভিয়াস যে ইকুয়েশনটা সেটাকে ইন্টিগ্রেট করি। তাহলে লিমিটগুলো বসিয়ে দিলাম S1 থেকে S2 থেকে S1, T2 থেকে T1, V2 থেকে V1, এই রেঞ্জের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করি। তাহলে এই ds কে ইন্টিগ্রেট করলে পাবো s, তাহলে s মানে হলো জাস্ট, তাহলে s2 মাইনাস s1 যদি ইন্টিগ্রেশনের ভ্যালুটা বসাই দিই তাহলে s2 মাইনাস s1, আবার এই টার্মটা ncv, দিস ইজ কনস্ট্যান্ট টার্ম, তাহলে dt বাই t, dt বাই t এই টার্মটা যদি আমরা লিখি তাহলে এইটার ইন্টিগ্রেট করলে পাবো আমরা ln, তাহলে ln এখন t2 বাই t1, তাহলে ln t2 বাই t1 আমরা এখানে লিখে দিলাম। এরপরে আবার কি আসবে, এই nr, nr তো কনস্ট্যান্ট, তাহলে dv বাই v, এটাকে ইন্টিগ্রেট করলে পাচ্ছি আমরা আবার ln, তাহলে ln v2 বাই v1, তাহলে এই হলো আমাদের ইন্টিগ্রেটেড রেজাল্ট। তাহলে এখন আমরা যে এখান থেকে ইন্টিগ্রেট করার পরে s2 মাইনাস s1 পেয়েছিলাম সেটাকে আমরা ডেল্টা s দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে s2 মাইনাস s1 মানে চেঞ্জ ইন এন্ট্রপি ফ্রম s1 থেকে s2, তাহলে এই ভ্যালুটাকেই আমরা ডেল্টা s হিসেবে এক্সপ্রেস করি। তাহলে ডেল্টা s ইকুয়াল n ইন্টু cv, আর এই যে ln t2 বাই t1 প্লাস ln nr ln v2 বাই v1। তাহলে এখন আমরা যদি লনটাকে তুলে দিতে চাই তাহলে সরাসরি আমরা লগ বসাই দিতে পারি, লগ বসাই দেব 2.303 মাল্টিপ্লাই করে, তাহলে এই টার্মটার সাথেও 2.303 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকেও 2.303 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে দিস ইজ দ্য এন্ট্রপি চেঞ্জ ফর অ্যান আইডিয়াল গ্যাস। এখন যদি আমরা 1 মোলের জন্য চিন্তা করি, জাস্ট উইল পুট ভ্যালু 1 ইনস্টেড অফ n, তাহলে সেক্ষেত্রে ডেল্টা এস ইকুয়াল তখন কি আসছে 2.303 cv log t2 বাই t1 আর 2.303 log v2 বাই v1, কারণ এখানে তো আর n এর টার্ম নেই, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র n এর জন্য এখানে 1 বসাইছি। তাহলে এখানে এই টার্মটা, তাহলে ডেল্টা এস
So for 1 mole of an ideal gas, the change in entropy equal 2.303 CV log T2 by T1 plus 2.303 log R log V2 by V1. এটা হলো আমাদের 1 মোল গ্যাসের জন্য চেঞ্জ ইন এন্ট্রপি ফর অ্যান আইডিয়াল গ্যাস। এরপরে যদি আমরা আরেকটা ক্যালকুলেট করি, পি অ্যান্ড টি অ্যাজ ভেরিয়েবলস। এখন প্রেসার এবং টেম্পারেচার এই দুইটাকে ভেরিয়েবল হিসেবে ধরছি। তাহলে আগেরটা নিয়েছিলাম যে টেম্পারেচার এবং ভলিউম ভেরিয়েবল, আর এবারে আমরা নিব প্রেসার এবং টেম্পারেচার এই দুইটা ভেরিয়েবল। তাহলে let P1 be the pressure in the initial state and P2 in the final state। তাহলে যদি কোনো একটা সিস্টেমের ইনিশিয়াল প্রেসার P1 এবং ফাইনাল প্রেসার P2 হয়, তাহলে আমরা আমাদের যে ওই আইডিয়াল গ্যাসের সমীকরণগুলো আছে P1 V1 বাই T1 সমান ওই চার্লসের ল, বয়েলসের ল, এই দুটাকে যদি কম্বাইন করো তাহলে তোমরা পাও কি P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এটা আমরা সবাই জানি। তাহলে চার্লস এবং বয়েলসের সূত্র একসাথে কম্বাইন করে এটা আমরা লিখি। তাহলে এখন আমরা এই ইকুয়েশনটাকে একটু রিঅর্গানাইজ করি মানে এই যে আমি V2 আর এই V1টা এখানে আছে, তাহলে এই পাশে নিয়ে গেলাম। তাহলে থাকলো কি V2 বাই V1, আর বাকি যে টার্মটা থাকবে তাহলে P1, এই P2টা নিচে চলে যাবে, আর এই T2টা নিচে আছে, এটা উপরে চলে যাবে, তার T1 তো নিচে আছে, তাই থাকলো। তাহলে ওভারঅল হবে কি যে P1 T2 P2 T1। তাহলে V2 বাই V1 ইকুয়াল P1 T2 P2 T1। এই যে একটা টার্ম আমরা পেলাম। তাহলে এই টার্মটা যদি আমরা আগের ইকুয়েশনটায় বসিয়ে দিই, এই যে ইকুয়েশন বা এইটা এর যে কোনো একটা বসিয়ে দিই, তাহলে এই ইকুয়েশনে যদি বসিয়ে দেই, তার মানে ডেল্টা এস ইকুয়াল এন সিভি লন টি2 বাই টি1 প্লাস এন আর লন ভি2 বাই ভি1। তাহলে আমাদের এই যে ভি2 বাই ভি1 এই টার্মটাই কিন্তু আমরা নেক্সট স্লাইডে আমরা দেখাইছি, এটা এই যে ভি2 বাই ভি1, তাহলে তার রিপ্লেসমেন্টে আমরা এই টার্মটা বসিয়ে দিতে পারি। তাহলে সেক্ষেত্রে বসিয়ে দিলে কি দাঁড়াবে, ডেল্টা এস ইকুয়াল এন সিভি লন টি2 বাই টি1। এটা ফার্স্ট টার্ম যা ছিল তাই থাকলো, এই অংশটা এন সিভি লন টি2 বাই টি1 এই টার্মটা। তাহলে এখন আমরা লিখবো কি এন আর লন ভি2 বাই ভি1 এর রিপ্লেসমেন্টে যে টার্মটা আমরা এখানে পেয়েছি P1 T2, তাহলে সেটা কিন্তু এরকম P1 T2 P2 T1। তাহলে এখন আমরা এই যে লন এর ভিতরের যে অংশটা, লন এর পরে এটা দুইটা কি হিসেবে মাল্টিপ্লাই হিসেবে আছে। তাহলে লন লগ এরকম যদি কোনো কম্পোনেন্ট আমাদের থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সহসা কি করতে পারি, যদি মাল্টিপ্লাই হিসেবে থাকি তাহলে দুইটাকে আলাদা সেপারেট করে প্লাস হিসেবে লিখতে পারি, যদি ডিভাইড হিসেবে থাকে তাহলে সেটা মাইনাস হিসেবে লিখতে পারি। তাহলে এগুলো আমি তোমাদেরকে শুধু ম্যাথামেটিক্স করাচ্ছি, তাহলে সেগুলো তোমরা ভালো করে জানো। তাহলে এই যে লন হিসেবে আছে, তাহলে আমাদের দরকার কি কোন কোন পার্টটা নিব, T2 আর T1। তাহলে এই পার্টটা একটার সাথে রাখি, তাহলে এন আর যা আছে তাই থাকলো লন T2 বাই T1, আর একটা কি এন আর লন P1 বাই P2 জাস্ট। তাহলে দুইটা অংশ আমরা এই পুরো অংশটাকে এই এন আর লন T2 বাই T1 প্লাস এন আর লন P1 বাই P2 এই টার্মটাকে আমরা যখন এই লনটা কমন নেই, লনটা কমন নিলে তখন আবার ঠিক একই রকম দাঁড়ায়। তা সেক্ষেত্রে আমরা শুধু একটু ঘুরাইয়া লিখলাম যে এই টার্মটা আমরা এই টার্মের সাথে কম্পারেবল। তাহলে এখন দেখো এই যে এই ফার্স্ট টার্ম এবং সেকেন্ড টার্ম এই দুইটা টার্মের থেকে লন T2 বাই T1টাকে কমন নেওয়া যায় কিনা, কারণ এই যে টার্মটা আছে লন T2 বাই T1, এখানে আছে লন T2 বাই T1। তাহলে এই দুইটা টার্ম থেকে আমরা লন T2 বাই T1 কমন নিলাম, তাহলে থাকে কি এন সিভি, সরি এন তো এটার মধ্যেও আছে, এটার মধ্যেও এন আছে, এটার মধ্যেও এন আছে, তাহলে এনটাকে কমন নিলাম, তাহলে থাকলো কি সিভি প্লাস আর, আর বাদ বাকি থাকে লন T2 বাই T1। তাহলে এখন আর বাকি টার্মটা যা ছিল এখানে তাই থাকলো এন আর লন P1 বাই P2। তো এখন আমরা সিপি ইকুয়াল সিভি, মানে সরি সিপি সিভি এর রিলেশনটা আমরা আগের সেমিস্টারে পড়েছি এবং তোমরা পরীক্ষায় লিখেছো। তো সেক্ষেত্রে সিভি প্লাস আর ইকুয়াল সিপি, আমরা এই ইকুয়েশনটা অলরেডি জানি। তাহলে সিপি সমান
সিভি প্লাস আর, তাহলে এর রিপ্লেসমেন্টে আমরা সিপি লিখে দিলাম। দ্যাট মিনস দ্য মোলার হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে এন ইন্টু সিপি লন T2 বাই T1। তাহলে এই যে লন T2 বাই T1, এই টার্মটা যা ছিল তাই থাকলো, আর শুধুমাত্র সিবি প্লাস আর এর রিপ্লেসমেন্টে সিপি লিখলাম, আর বাকি যে টার্মটা ছিল সেই টার্মটা এখানে থাকলো। তাহলে এন আর লন P1 বাই P2। আবার যদি আমরা এটাকে লগ ফর্মে লিখতে চাই, আবার 2.303 দিয়ে মাল্টিপ্লাই করো, ওকে। আর যদি 1 মোল লেখো তাহলে এন এর ভ্যালুটা 1 হয়ে যাবে, জাস্ট আমরা তাই লিখে দিলাম 2.303 মানে 1টা লেখার দরকার নেই, ইন্টু সিপি লগ T2 বাই T1 2.303 লগ NR লগ P1 বাই P2। তাহলে এই হলো ফ্রম দিস ইকুয়েশন এন্ট্রপি চেঞ্জ ক্যান বি ক্যালকুলেটেড। তাহলে আমরা এই যে ইকুয়েশনটা শিখলাম এবং আগের ইকুয়েশনটা, দুইটা ইকুয়েশন থেকে আমরা দুইটা ভেরিয়েবল যখন থাকে সেক্ষেত্রে আমরা এন্ট্রপি চেঞ্জটা ক্যালকুলেট করতে পারি ফর আইদার n মোল অর ফর 1 মোল। তাহলে এখন আমাদের কিছু কন্ডিশন, মনে করো এইখানে যে আমরা কন্ডিশন এইগুলো ইকুয়েশনটা বের করলাম, তাহলে এই ইকুয়েশনগুলোতে আমরা কিছু যদি কন্ডিশন অ্যাপ্লাই করি তাহলে এটা সিম্পলিফাইড ফর্ম আসবে। সেই সিম্পলিফাইড ফর্মটা কি সেটা একটু দেখি। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার মানে আইসোথার্মাল কেস, যদি একটা সিস্টেম আমাদের আইসোথার্মাল কেস হয়, তার মানে T1 ইকুয়াল T2, তার মানে ডেল্টা T ইকুয়াল 0 অথবা T1 ইকুয়াল T2। তাহলে ইকুয়েশন 4 and 5, আমাদের যে ইকুয়েশন 4 and 5, এ হলো আমাদের 5 আর এ হলো আমাদের ইকুয়েশন 4। তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা কি করছি, T2 বাই T1 মানে T2 আর T1 সমান আইসোথার্মাল কেস। তাহলে আমরা লিখতে পারি কি T2 বাই T1 মানে কি, তাহলে দুইটা যদি সমান হয় থাকে কি লগ 1, মানে T2 এবং T1 ডিভাইড করলে 1 হলো, তো সেই ক্ষেত্রে লগ 1 মানে কি, লগ 1 এর ভ্যালু কত, লগ 1 এটা 0। তাহলে আমাদের এই পুরো টার্মটা, তাই না, এই পুরো টার্মটা তখন ভ্যানিশ হয়ে যায়। তাহলে থাকে কি ডেল্টা এস ইকুয়াল 2.303 আর লগ V2 বাই V1। তাহলে যদি আমরা এখানে একটা কেস করি আইসোথার্মাল কেস, তাহলে সেক্ষেত্রে এই টার্মটা ভ্যানিশ, সো ডেল্টা এস ইকুয়াল 2.303 আর লগ V2 বাই V1। তাহলে ইকুয়েশন 5 এর জন্য কি দাঁড়ায় দেখি। তাহলে যেখানে যে T2 বাই T1 আছে এই টার্মটা তখন আর থাকছে না, কারণ এই টার্মটা তখন 1 হয়ে যায় এবং লগ 1 মানে 0। তাহলে সেক্ষেত্রে এই পুরো টার্মটা 0 হয়ে যায়, আর তখন ডেল্টা এস ইকুয়াল থাকে কি 2.303 n আর লগ P1 বাই P2। তাহলে এই হলো আমাদের এই টার্মটা শুধু থাকবে। তাহলে আমরা যে কেস 1 এর কথা বলেছি, দেখো ডেল্টা এস টি মানে এই যে আইসোথার্মাল, ডেল্টা এস টি এটাকে বলা হয়েছে আইসোথার্মাল। তাহলে চেঞ্জ ইন এন্ট্রপি অ্যাট আইসোথার্মাল স্টাডি বা আইসোথার্মাল সিচুয়েশন, সেক্ষেত্রে আমরা যে টার্মগুলো এখানে দেখে আসছি, তাহলে P1 P2 মানে টেম্পারেচারের টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। অ্যান্ড আইসোথার্মাল এক্সপেনশন, আইসোথার্মাল এক্সপেনশনের ক্ষেত্রে V2 গ্রেটার দ্যান V1। তাহলে এখানে কি হয় যে V2 গ্রেটার দ্যান V1 হয়, কারণ ইনিশিয়াল ভলিউমের তুলনায় ফাইনাল ভলিউমটা ছোট হয়। তাহলে এই হলো আমাদের ইনিশিয়াল ভলিউম, এটা ফাইনাল ভলিউম। সেক্ষেত্রে P1 কি হবে, যদি ভলিউম বেশি হয় তাহলে তার প্রেসার কম হবে, আর যদি ভলিউম কম হয় তাহলে প্রেসার বেশি হবে। তাহলে সেক্ষেত্রে এইরকম যদি কন্ডিশন হয় P1 greater than P2, hence delta ST is positive, whereas in isothermal contraction যদি আমরা আইসোথার্মাল এক্সপ্যানশন বলি তাহলে ডেল্টা ST পজিটিভ হবে, আর যদি আইসোথার্মাল কন্ট্রাকশন বলি বা কম্প্রেশন বলি তাহলে সেক্ষেত্রে ডেল্টা ST হবে নেগেটিভ। আর যদি কনস্ট্যান্ট প্রেসার হয়, যদি আমরা কনস্ট্যান্ট প্রেসার মানে কি P1 ইকুয়াল P2, তার মানে P1 এবং P2 এটা যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি, ইকুয়েশনগুলোতে আবার যাই, ইকুয়েশন 4 যেটা, তাহলে P1
ইকুয়েশন 4 এটার সাথে P1 এর সম্পর্ক কই? ইকুয়েশন 4 তো হওয়ার কথা না? ইকুয়েশন 4 এ P1 ইকুয়াল P2, ইকুয়েশন 4 এর সাথে তো তাহলে আমাদের এইখানে এই টার্মটা থাকে আর কি, বা এই ইকুয়েশনটা এই যে এটা আছে ইকুয়েশন 4 না, এটা এখানে আমার মনে হয় ভুল করে লিখছে। ইকুয়েশন 4 বলে তো আমাদের ওখানে কিছু নিষেধ, পি এর কোনো টার্ম নাই, প্রেসারের কোনো টার্ম নেই, সেক্ষেত্রে ইকুয়েশন 5 হবে। তাহলে এই যে টার্মটা, তাহলে যেখানে পি এর টার্ম আছে আমরা সেখানে আমরা P1/P2 অথবা এইটা এই ইকুয়েশনটা ইকুয়েশন 5, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, এই প্রেসারের টার্মটা তখন ভ্যানিশ হয়ে যাবে, তাহলে বাকি যে টার্মটা সেই টার্মটা থাকবে। তাহলে তাই দেখো the equation 5 becomes delta SP equal to 2.303 NCP log T2/T1। তাহলে জাস্ট যা দেখাই দিলাম যে PA1 এর এবং P2 এই টার্মটা ভ্যানিশ হয়ে যায়, মানে ওইখানে যে অংশটা থাকছে পুরোটাই ভ্যানিশ। সো এখন যদি আমরা বলি যে কনস্ট্যান্ট ভলিউম at constant volume for an isobaric process, মানে যে কনস্ট্যান্ট ভলিউম মানে কি V1 equal V2, তাহলে V1 এর যে টার্মটা আছে সেই V1 এর টার্ম V1 V2 এর টার্মটা সেই টার্মটা 0 হয়ে যাবে। দ্য ইকুয়েশন রিডিউসেস, ওই যে 4 না 5 এখন দেখি, তাহলে ডেল্টা SV ইকুয়াল 2.30, ইকুয়েশন 4 এ কি ভলিউমের টার্ম আছে, উই শুড হ্যাভ ইয়েস। তাহলে এই যে এই ইকুয়েশনটা, তাহলে এই টার্মটা V1 V2 এই টার্মটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে ডেল্টা S ইকুয়াল থাকছে কি জাস্ট 2.303 NCV log T2/T1। তাহলে এই হলো আমাদের মেশের ক্ষেত্রে যে তিনটা কেস স্টাডি। যদি আমাদের হয় কি যে at constant temperature for an isothermal process, কি হলো আচ্ছা কেস, আচ্ছা আমি কেস 1 খুঁজতেছিলাম এইখানে, ভাবি যে কেস 1 গেল কোথায়, লেখাটা কি উড়ে পালিয়ে গেল। এনিওয়ে, তাহলে এই যে আমরা তিনটা কেস দেখলাম এবং এখান থেকে এন্ট্রপি চেঞ্জটা, তাহলে এইখানটা একটু ভুল আছে, এটা ইকুয়েশন 5 হবে। তাহলে যদি তোমাদের বইয়ে ভুল থাকে সেটা একটু কারেকশন করে নিও, কারণ আমাদের ওই ইকুয়েশনে প্রেসারের কোনো টার্ম নেই ইকুয়েশন 4 এ, তাহলে ইকুয়েশন 5 এর সাথে প্রেসারের টার্ম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ইকুয়েশন 5 এর থেকে এটা ডিডাক্ট করি। তাহলে এখন আমরা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব যে ক্যালকুলেট দ্য এন্ট্রপি চেঞ্জ when 2 moles of an ideal gas, নাম্বার অফ মোলস আমরা এখানে বললাম কি 2 মোল, আর allowed to expand isothermally at 293 Kelvin from a pressure of 10 atmosphere pressure to pressure of 2 atmosphere pressure। তার মানে ইনিশিয়াল প্রেসারটা বেশি ছিল, ফাইনাল প্রেসার কম হলো, এবং ডেফিনেটলি তাহলে কি হলো, এক্সপ্যান্ড হয়েছে, তাই না? তাহলে ভলিউমটা আমাদেরকে বলছে 2 moles of an ideal gas are allowed to expand করতে দেওয়া হয়েছে বলেই তার প্রেসারটা 10 অ্যাটমসফিয়ার থেকে 2 অ্যাটমসফিয়ারে নেমে আসছে। তাহলে আমরা এখন দেখি যে আইসোথার্মাল প্রসেসে ভলিউম চেঞ্জ হচ্ছে এবং প্রেসার চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমাদের কি করতে বলছে, ক্যালকুলেট দ্য এন্ট্রপি চেঞ্জ, উই নিড টু ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এন্ট্রপি অ্যাট আইসোথার্মাল কেস। তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, চেঞ্জ ইন টেম্পারেচার আইসোথার্মাল কেস, তাহলে সেক্ষেত্রে ডেল্টা এসটি ইকুয়াল 2.303 এন আর লগ P1/P2। তাহলে এই যে ইকুয়েশনটা যদি আমরা ইউজ করি, n ইকুয়াল 2 মোলস ওখানে বলা আছে, আর এর ভ্যালু কনস্ট্যান্ট আমরা জানি, P1/P2, P1 হলো 10 অ্যাটমসফিয়ার, P2 হলো 2 অ্যাটমসফিয়ার। তাহলে আমরা সরাসরি ভ্যালুগুলো বসিয়ে দিলেই জাস্ট এইগুলো 2.303, তারপরে n এর ভ্যালু 2 আর r এর ভ্যালু 8.314 এন্ড লগ P1/P2 10/2 5, তাহলে লগ 5 এটা হলো। তাহলে বসিয়ে দাও 2.303 টু 8.314 লগ 10/2, ক্যালকুলেট করো, যা ভ্যালু পাবা তাই। তাহলে 26.76 জুল পার কেলভিন, এই হলো আমাদের চেঞ্জ ইন এন্ট্রপি ফর দিস টাইপস অফ প্রবলেম। সো যদি এরকম কোনো প্রবলেম থাকে আশা করি তোমরা সলভ করতে পারবা। এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে টেম্পারেচারের জন্য আমাদের একরকমের ইকুয়েশন আসলো, প্রেসারের জন্য একরকম আসলো, আবার ভলিউম চেঞ্জের জন্য আর একরকম আসলো। সেক্ষেত্রে মেইনলি তোমরা এখান থেকে বিষয়টা শিখবা, কিন্তু মনে রাখা বা এগুলো
এই যে কন্ডিশনগুলো, তবে এই কন্ডিশনগুলো তখনই মনে থাকবে যখন তোমাদের এই ইকুয়েশনটা ইনিশিয়ালি মনে থাকবে। যদি তোমাদের এই ইকুয়েশনটা মনে থাকে তাহলে তোমরা কন্ডিশন অ্যাপ্লাই করে সেখান থেকে সরাসরি ওই যে ছোট ইকুয়েশনগুলো সেটা বের করতে পারবা। তাহলে এই ইকুয়েশনটা তোমাদেরকে মনে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা কন্ডিশন অ্যাপ্লাই করে, কারণ আমি এই যে এই একটা টার্ম দিতে পারি, যে মনে করো এই যে পুরো ক্যালকুলেশনটা কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষার জন্য বলবো না যে হ্যাঁ পুরো ইকুয়েশনটা সলভ করো, বাট আমি হয়তোবা একটা পার্ট দিয়ে দিলাম যে what is the change in entropy during the P and T as variables। যদি প্রেসার এবং টেম্পারেচার ভেরিয়েবল হয় সেক্ষেত্রে চেঞ্জ ইন এন্ট্রপিটা কত সেটা ক্যালকুলেট করো। তাহলে তোমাদের এই যে এই এই স্লাইডে যতটুকু আছে এটা তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাতে হবে। তো সেটা তোমাদেরকে এভাবে ক্যালকুলেট করে জাস্ট সিম্পলি, আর তারপরে যদি আমি কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম দেই সেখানে তোমরা কন্ডিশন অ্যাপ্লাই করে এই ইকুয়েশন থেকে ওই কন্ডিশনটা কি আসে এটা অটোমেটিক্যালি বের করতে পারবা। তাহলে এভাবেই আমি যা চিন্তা করছি। তাহলে this is the end of today's class. If you have any question or comment regarding this, then you are welcome.